বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের যে আলোচনাগুলো আমরা করেছি এ পর্যন্ত, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব এবং গতিতত্ত্বের যে সমীকরণ, গতিতত্ত্বের ক্ষেত্রে গতিতত্ত্ব ব্যবহার করে তার প্রেশার, তার ডেনসিটি, টেম্পারেচার, এনার্জি, এদের যে রাশিমালাগুলো আমরা নির্ণয় করেছি, সেই রাশিমালাগুলো ব্যবহার করে যে সমস্ত গাণিতিক উদাহরণগুলো সম্পন্ন করা যায় বা নিউমেরিক্যাল যে অ্যানালাইসিসগুলো করা যায়, সেইগুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে কিছু আলোচনা করব। তো আজকে এই লেকচারে আমাদের যেটা থাকবে সেই নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এবং তার শেষে আমি আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা কী। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, এই কয়টা জিনিস আমরা দেখব। তো আমরা যে থিওরিটা পড়েছি এ পর্যন্ত, গ্যাসের গতিতত্ত্ব এবং গতিতত্ত্ব ব্যবহার করে যে সমীকরণগুলো আমরা প্রতিপাদন করেছি এ পর্যন্ত, সেগুলো হচ্ছে এইগুলো। এই যে PV = 1/3 mn² বার, P = 1/3 ρc²। রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, সি হলো গড় বর্গবেগ, P = 2/3 ই হলো তার এনার্জি, কাইনেটিক এনার্জি। গ্যাসের শক্তি মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। গ্যাসের কোনো বিভব শক্তি থাকে না। E = 3/2 RT। CRMS অর্থাৎ রুট মিন স্কোয়ার ভ্যালু, তার রুট মিন স্কোয়ার ভ্যালু দুইটা মাধ্যমেই দেখানো আছে। তার ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি CMP মানে ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি, তার অ্যাভারেজ ভেলোসিটি। এই সমস্ত রাশিমালাগুলো আমরা এই চ্যাপ্টারটায় এ পর্যন্ত যেগুলো আমরা পড়েছি, সেই পড়াগুলোর মধ্যে থেকে এই সূত্রগুলো আমরা পেয়েছি। তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কয়েকটা গাণিতিক সমাধান দেখব, গাণিতিক ব্যাখ্যা দেখব, মানে এগুলো যেটা পড়েছি তার অ্যাপ্লিকেশন বলতে পারি আমরা, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব। চলো যাই দেখি একে একে কয়টা অ্যাপ্লিকেশন দেখা যায়। তো আমরা প্রথমে যে অঙ্কটা একটা উঠিয়ে রেখেছি, একটা যে বলছে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক। এইটা একটা ঘনক, এই ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার বাহুর বিশিষ্ট যে ঘনক, এইটা হলো একটা দেওয়ালের, এই একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল। তাহলে এই 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এই যে ঘনক, এর ভিতরে কি আছে? 4 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। 4 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। এই 4 গ্রাম হিলিয়াম গ্যাস বলছে এই গ্যাসীয় পদার্থের যে কণাগুলো আছে, সেই কণাগুলোর প্রত্যেকটা কণা প্রতি সেকেন্ডে এই কণাগুলো 500 বার কলিশন তৈরি করে। প্রতি সেকেন্ডে 500 বার কলিশন তৈরি হয় বা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ তৈরি হয়। হিলিয়াম গ্যাসের তাপমাত্রা নির্ণয় করতে হবে, হিলিয়াম গ্যাসের তাপমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে দেখি কি কি পাওয়া যায়। তাহলে একটি সংঘর্ষের সময় সমান হচ্ছে 1/500 সেকেন্ড। এখন একটা সংঘর্ষ হতে গেলে একটা কণা এই ও বিন্দু থেকে এইখানে যাবে, এই দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে। তাহলে এই দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত, এইটা হচ্ছে 2 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখানে যাবে, যে ফিরে আসবে। তাহলে এই ফিরে আসতে তার মোট সংঘর্ষ কত হবে? একটা। তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 2 × 2, তার মানে 4 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা বলি যে A = 2 সেন্টিমিটার আর CRMS হলো তার RMS ভেলোসিটি, তাহলে এখন এটাকে আমরা কি বলতে পারবো? এই একটি সংঘর্ষের জন্য সময়, এইটার ক্ষেত্রে তাহলে কত হবে? তার অতিক্রান্ত দূরত্ব কত? 2a ডিভাইডেড বাই CRMS। তাহলে এইটা সমান আমরা কত বলতে পারবো? 0.02 মিটার। এটা 0.02 মিটার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? অতএব 2a/CRMS = 1/50, এটা পাবো আমরা। তাহলে এখান থেকে RMS মানটা আমরা বের করি। তাহলে CRMS = কত হবে? 2 × 0.02 ×
500 সমান 20 মিটার পার সেকেন্ড। তাহলে সিআরএমএস যেটা পেলাম আমরা 20 মিটার পার সেকেন্ড, এইটা পেলাম। এখন এই সিআরএমএস থেকে আমরা কি পাবো, তার গতিশক্তি পেতে পারি। তাহলে প্রতি অণুর গতিশক্তি, প্রতি অণুর গতিশক্তি, প্রতি অণুর গতিশক্তি, তার মানে গড় গতিশক্তি E = কত জানি আমরা, হাফ এম সিআরএম স্কোয়ার। এম কি, প্রতি অণুর ভর। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে যদি দেখি তাহলে কত হবে এর মানটা, এম এর মান। তাহলে যেহেতু এম = কত, এন এম, তাই না? তাহলে এন এর মান কত, 1। তাহলে এর আণবিক ভর কত, 4। তাহলে 4 গ্রাম, তাই না? তাহলে এটা সমান হচ্ছে আমাদের 4 গ্রাম। যেহেতু হিলিয়ামের আণবিক ভর হচ্ছে এম, এন এর মান কত, 1। কেন 1? কারণ এন = আবার ওই যে m/m, তাহলে এটাও 4, এটাও 4, তাহলে কত, 1। তাহলে এন এর মান 1, এটা তাহলে 4 গ্রাম। তাহলে এই 4 গ্রাম যদি হয় তাহলে প্রতি অণুর ভর কত, সরি এটা হলো মোট ভর, মোট ভর, মোট ভর। তাহলে মোট ভর যদি এইটা হয় তাহলে এম = কত হবে, হিলিয়াম গ্যাসের মোট ভর nm, তাহলে এটা সমান 4 গ্রাম। তাহলে এম সমান কত হবে, প্রতি অণুর ভর, তাহলে 4/Na, তাহলে 4 / 6.02 × 10⁻23। তাহলে m = আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6.64 × 10⁻27, 6.64 × 10⁻27 কেজি। এইটা হচ্ছে আমাদের হিলিয়াম গ্যাসের প্রতিটি অণুর ভর। হিলিয়াম গ্যাসের প্রতিটি অণুর ভর এম সমান হচ্ছে এটা। তাহলে এইটা জানি। আবার এইটারই আরেকটা রাশিমালাও আমরা জানি। সেই রাশিমালাটা হচ্ছে কি, যে এইটা সমানই হচ্ছে আমাদের এই যে E = 3/2 kT, 3/2 kT। তাহলে 3/2 kT, 3/2 kT 1 মোলের জন্য হলে পরে আমরা দেবো, কিন্তু যেহেতু আমাদের মোল সংখ্যা আছে তাহলে এইটা, তাহলে এই দুইটাকে যদি আমরা পরস্পর সমান করি তাহলে কী হবে, অতএব 3/2 kT = হাফ এম সিআরএমএস স্কোয়ার। আমাদের দরকার টি এর মান, তাহলে টি = আমরা যদি এখান থেকে দেখি তাহলে কত হবে, হাফ চলে গেল, টি = সিআরএমএস স্কোয়ার / 3k × m। তাহলে এই মানগুলো যদি বসাই তাহলে এর মানটা পাওয়া যাচ্ছে কত, এই মানগুলো যদি আমরা বসাইও তাও কত হবে, 20² × 6.64 × 10⁻27 / 3 × k এর মান কত, 1.38 × 10⁻23 k এর মান আমরা জানি যেটা k = তাহলে এটা যদি হিসাব করি তাহলে 0.0 টি এর মান পাচ্ছি কত আমরা, টি এর মান t = 0645 কেলভিন। এইটা হচ্ছে আমাদের টি এর মান, ব্যাস এইটা হচ্ছে। তাহলে এই গ্যাসীয় পদার্থের যে হিলিয়াম গ্যাস অণুগুলো আছে সেই হিলিয়াম গ্যাসের তাপমাত্রা হচ্ছে আমাদের 0.0645 কেলভিন, 0.0645 কেলভিন। তাহলে এইটা একটা ব্যতিক্রমী একটা এক্সাম্পল আমরা ব্যবহার করলাম এখানে। চলো কিছু সাধারণ উদাহরণ দেখি আমরা, যেগুলো আমরা সচরাচর পড়ে থাকি। এই 1 নম্বর অঙ্কটার প্রতি একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
Q2 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত গ্রাম? 32 গ্রাম মিথেন এর গতিশক্তি কত? 32 গ্রাম মিথেনের গতিশক্তি কত? হ্যাঁ, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কি যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 32 গ্রাম মিথেনের গতিশক্তি কত? তাহলে এখানে টি সমান কত আমাদের? টি ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 300 কেলভিন। এম ইজ ইকুয়াল টু কত? 32 গ্রাম। আর আণবিক ভর সমান কত? তাহলে গ্যাসের পরিমাণ এম সমান 32 গ্রাম, আর এটা সমান কত? তাহলে 12 প্লাস 4 ইন্টু 1 সমান হচ্ছে 16 গ্রাম। 16 গ্রাম। গতিশক্তি কত? ই ইজ ইকুয়াল টু হোয়াট? ই ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে ই ইজ ইকুয়াল টু কত আমাদের? ই ইজ ইকুয়াল টু 3/2 nRT। 3/2 nRT। তাহলে 3/2 nRT যদি ব্যবহার করি তাহলে n এর মান কত? m/n। তাহলে 3/2 m/mRT। ব্যাস, এই মানগুলো যদি আমরা বসাই, 3/2 m এর মান হচ্ছে 32 ডিভাইডেড বাই 16 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু 300। ব্যাস, এটা যদি আমরা হিসাব করি তাহলে এই মানটা পাওয়া যাবে হচ্ছে আমাদের 7482.6 জুল। ইজ ইকুয়াল টু, সিম্পল অঙ্ক, শুধু সূত্রটা মনে রাখতে হবে। সূত্র ফিজিক্সের অঙ্কে হচ্ছে থিওরিতে যদি আমাদের ভালো করে জানা থাকে, সেই থিওরিটার ব্যবহার তখন আমরা সঠিকভাবে করতে পারবো। আর থিওরির সঠিক ব্যবহারই হচ্ছে এর গাণিতিক রূপ। থিওরির সঠিক ব্যবহারই হচ্ছে এর গাণিতিক রূপ। দুই নম্বরটা দেখি। গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে? একটা আদর্শ গ্যাস, সেই আদর্শ গ্যাসের তাপমাত্রা 50 ডিগ্রি চেঞ্জ হয়েছে, তার মানে চেঞ্জ অফ টেম্পারেচার ইজ 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 50 ডিগ্রি পরিবর্তনে তার গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে? তাহলে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেল ই। ডেল ই, তাহলে এখানে T1 সমান যদি আমরা টি বলি, তাহলে T2 সমান কত হবে? T+50 অর T-50। তাহলে T+50 বলি, আমরা বৃদ্ধি পাওয়াটাই ধরি এইটা। তাহলে এখন আমাদের বের করতে হবে কি? ডেল ই ইজ ইকুয়াল টু হোয়াট? এটা হলো আমাদের অঙ্ক। ডেল ই ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি ডেল ই ইজ ইকুয়াল টু 3/2 1 মোলের জন্য, তাহলে কত? RT। টি মানে হচ্ছে তাহলে কত? T2 মাইনাস T1, যেটা বড় সেটা থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখন 3/2 8.314, তাহলে T2 এর মান কত? T+50 মাইনাস টি। ব্যাস, এটা গুণ করে দিলে এই মানটা যেটা পাবো আমরা সেটা হচ্ছে 623.55 জুল। ডেল ই ইজ ইকুয়াল টু, তাহলে একটা আদর্শ গ্যাসের 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা যদি 50 ডিগ্রি পরিবর্তন হয়, তাহলে তার শক্তির পরিবর্তন হবে 623.55 জুল। 623.55 জুল, তাই না? ঠিক আছে, এরপর একটা দেখি আমরা।
এই অঙ্কগুলোর আসলে মূল উদ্দেশ্য কি? অঙ্কগুলো হচ্ছে আমরা যে সূত্রগুলো পড়েছি সেই সূত্রগুলো আমরা সঠিকভাবে বুঝলাম কিনা তারই অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এই অঙ্কগুলো। একটা সাধারণ একটা অঙ্ক দেখি চলো। এসটিপিতে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব 1.25 কেজি পার মিটার কিউব। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের CRMS কত? তার মানে গড় বর্গের বর্গমূল মান কত? গড় বর্গের বর্গমূল মান কত? তাহলে এসটিপিতে ঘনত্ব দেওয়া আছে কত? 1.25। তাহলে এসটিপির টেম্পারেচার এবং প্রেশার তো আমরা জানি। তাহলে এসটিপিতে P1 is equal to 1.013 into 10 to the power 5 প্যাসকেল। T1 সমান হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, এসটিপিতে। তাহলে আর রো ওয়ান কত দেওয়া আছে? রো ওয়ান দেওয়া আছে হলো আমাদের 1.25 কেজি পার মিটার কিউব। আমাদের বের করতে হবে CRMS ইজ ইকুয়াল টু হট। তাহলে T2 সমান কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 373 কেলভিন। CRMS ইজ ইকুয়াল টু হট। এই হলো আমাদের অঙ্ক। তাহলে CRMS ইজ ইকুয়াল টু কত আমাদের আসলে সূত্রটা? CRMS বের করতে হবে কোনটায়? দ্বিতীয় তাপমাত্রায়। তাহলে এখানে CRMS ইজ ইকুয়াল টু তাহলে আমরা কি জানি? √3 KT, এই 3RT √3P/√2। এইটা হলো আমাদের সূত্র। তাহলে চাপের যেহেতু পরিবর্তন ঘটছে না, শুধু তাপমাত্রার পরিবর্তন ঘটছে, তাহলে 3P/√2 এইটা। তাহলে এখন আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে ρ2 এর মান আমাদের বের করতে হবে। ρ2 এর মান বের করলে সেক্ষেত্রে আমরা কি জানি যে যেহেতু ρ1 T1 ইজ ইকুয়াল টু ρ2 T2, তাহলে ρ2 ইজ ইকুয়াল টু কত? ρ2 ইজ ইকুয়াল টু ρ1 T1 ডিভাইডেড বাই T2। তাহলে এই মানটা যদি আমরা এখন ব্যবহার করি তাহলে কত মান পাবো? ρ2 এর মান। অতএব CRMS ইজ ইকুয়াল টু √3P T2 ডিভাইডেড বাই ρ1 T1। এখন যদি এই মানটা বসাই আমরা তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 3 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 373 ডিভাইডেড বাই 1.25 ইন্টু 273। যেহেতু চাপের পরিবর্তন হচ্ছে না, তাহলে এই চাপ একই চাপ থেকে যাচ্ছে। তাহলে এটার মান CRMS এর মান যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 577.89 মিটার পার সেকেন্ড CRMS। সহজ একটা অঙ্ক, তাই না? এখানে আমাদের এই অঙ্কটার মধ্যে খেয়াল রাখার জিনিস সেটা হচ্ছে যেখানে চাপের কোনো পরিবর্তনের কথা বলা নেই। যেহেতু চাপের পরিবর্তনের কথা বলা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা চাপের পরিবর্তন দেখাচ্ছি না। চলো আরেক পরের অঙ্কটা দেখি একটু। অনেক অঙ্ক আছে এখানে প্র্যাকটিস করার জন্য। সেই অঙ্কগুলো তোমাদের ধরে ধরে নিজেরা প্র্যাকটিস করতে হবে। দি মোর ইউ উইল রিড, দি মোর ইউ উইল লার্ন। যতই পড়বে ততই শিখবে, তাই না? পড়া বাদে কোনো শেখার অপশন নেই। পড়াশোনার মানে জানার, শেখার একটাই অপশন, সেটা হচ্ছে পড়ালেখা করা। হ্যাঁ, পড়ালেখা করেই সঠিক জিনিসটা জানা যায়, সঠিক জিনিসটা উপলব্ধি করা যায়।
অ্যাভোগাড্রো নাম্বারের যে প্রমাণ, এইটা যদি আমরা গাণিতিকভাবে দেখাই যে গ্যাসের গতিতত্ত্ব থেকে দেখাতে হবে এটা, যে সময়ায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সেটা কী হবে? একই তাপমাত্রা ও চাপে। তাহলে একই তাপমাত্রা ও চাপে, তার মানে একই তাপমাত্রা, চাপ এবং আয়তন, একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান পরিমাণ অণু থাকে। তাহলে এইটা আমরা দেখাবো। তাহলে এ গ্যাসের জন্য PV is equal to 1/3 N1 PV, 1/3 M1 N1 C square bar, MnC square। এখন বি গ্যাসের জন্য তাহলে কত হবে? চাপ আয়তন একই, তাহলে 1/3 M1 M2 N2 C square বার। তাহলে এইটা যদি হয় তাহলে এখন আমাদের পিভি সমান তো পিভি, অতএব 1/3 M1 N1 C square বার ইজ ইকুয়াল টু 1/3 M2 N2 C square বার। তাহলে এটা চলে গেল। তাহলে N1 যদি আমরা কমন নিই তাহলে কি থাকে? N1 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 1/3 বাদ চলে গেল, তাহলে থাকছে কত? M1 C square বার ইজ ইকুয়াল টু M2 C square বার। তাহলে এটাকে যদি আমরা উভয় পক্ষ N2 ইজ ইকুয়াল টু ইন্টু N2, তাহলে এইটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি, এটাকেও হাফ দিয়ে গুণ করি, তাহলে এটা কী হয়? গতিশক্তি। তাহলে গতিশক্তি তো একই থাকে, তাই না? সময়ায়তন এক, তাপমাত্রা ও চাপ যদি একই থাকে, যেহেতু তাপমাত্রা একই, তাহলে ধ্রুব তাপমাত্রায় গতিশক্তি সমান। তাহলে এটা গতিশক্তি, এটা গতিশক্তি, তাহলে N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2। তাহলে এই সূত্র অনুযায়ী E1 সমান E2, তাহলে N1 সমান N2। তাহলে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সময়ায়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই আয়তন, একই তাপমাত্রা ও চাপে সময়ায়তন সকল গ্যাসে একই সংখ্যক অণু থাকে, যেটা অ্যাভোগাড্রো নাম্বার থেকেও আমরা জানি যে এই গ্যাসের পরিমাণ যদি 1 মোল হয় তাহলে সেই ক্ষেত্রে অণুর সংখ্যা যে দাঁড়ায় নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ Na, নাম্বার অফ অ্যাভোগাড্রো Na। এখন এইখানে আমরা এখন একটু দেখাবো যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা কি। বাস্তব গ্যাস, এটা দেখি আমরা আদর্শ গ্যাস। তাহলে এদের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি তাহলে দেখব, আমরা প্রথমেই যেটা দেখব যে আদর্শ গ্যাস পিভি ইজ ইকুয়াল টু NRT, এটা মানে না, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? পিভি ইজ ইকুয়াল টু NRT, সকল তাপমাত্রা ও চাপে। তাহলে এটা কিন্তু না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু NRT না, কিন্তু নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় প্রযোজ্য। ওই যে সেই যেটা আমরা বলছিলাম যে LPHT, এইটা
লো প্রেশার হাই টেম্পারেচার। লো প্রেশার হাই টেম্পারেচারের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থকে যদি আমরা নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় রাখি তাহলে সেক্ষেত্রে পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র মেনে চলে। এটা কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে সকল তাপমাত্রা ও চাপে এই পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র প্রযোজ্য। 2 নম্বর, অণুসমূহের ক্ষুদ্র আয়তন আছে। অণুসমূহের বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে ক্ষুদ্র আয়তন আছে, কিন্তু একটা ব্যবহার করার মতো ক্ষুদ্র একটা আয়তন আছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর আয়তন কি উপেক্ষণীয়। অণুর আয়তন উপেক্ষণীয় অর্থাৎ নেগলিজেবল। ঠিক আছে, তাহলে অণুর এর ক্ষেত্রে গ্যাসের আয়তনকে হিসাবে আনা যায় না। কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ইন আইডিয়াল গ্যাস দি ভলিউম অফ মলিকুলস ইজ নেগলিজেবল। এদের ক্ষেত্রে আয়তনসমূহ কোনো হিসাবে আনা যায় না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহ কি হয়, একটা ক্ষুদ্র আয়তন আছে ধরে নেওয়া হয়। 3 নম্বর কি বলছে, অণুসমূহের মধ্যে স্বল্প মানের আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। তার মানে অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। কোথায়? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে আদর্শ গ্যাসের কণাসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে এদের একটা কাজ করে। এখন ধ্রুব তাপমাত্রায় পি ভার্সাস ভি লেখচিত্র, এইটা আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখব। এই যদি দেখি আমরা, এদিকে হলো ভি আর এদিকে হলো পি, তাহলে পি ভ্যারিজ অ্যাজ 1/v, এটা সবার জন্যই প্রযোজ্য, এটা সবার জন্য প্রযোজ্য। এখন আইডিয়াল গ্যাসের জন্য কি হয়, এইটা হলো আমাদের আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস। বাস্তব গ্যাসের জন্য কি হয়, এটা আমাদের রিয়েল গ্যাসের জন্য, এটা হলো রিয়েল গ্যাস, এটা হলো বাস্তব গ্যাস, এটা হলো আমাদের রিয়েল গ্যাস। তাহলে এখন দেখা যাচ্ছে যে টেম্পারেচার যখন বেশি থাকছে, এটা হলো বেশি টেম্পারেচার, আর এইটাকে যদি আমরা দেখি এটা হলো লো প্রেশারের ক্ষেত্রে, এই লো প্রেশারের ক্ষেত্রে। তাহলে লো প্রেশারের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের আয়তন যেটা ভি আইডিয়াল, আর এটা হচ্ছে আমাদের এটা হলো রিয়েল, লালটা হচ্ছে রিয়েল গ্যাসের জন্য রিয়েল, আর এটা হচ্ছে ভি আইডিয়াল। এটা হচ্ছে কখন? লো প্রেশার। আর হাই প্রেশারের জন্য কি দেখছি আমরা, হাই প্রেশারের ক্ষেত্রে এটা হলো আইডিয়ালের জন্য ভি আইডিয়াল, আর এটা হচ্ছে রিয়েলের জন্য। তাহলে ভ্যারিয়েশনটা কি দেখা যাচ্ছে,
বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর পার্থক্যটা কি দেখছি আমরা, পার্থক্যটা কি উপলব্ধি করছি? পার্থক্যটা হচ্ছে লো প্রেশারের ক্ষেত্রে রিয়েল গ্যাসের আয়তন অপেক্ষা আইডিয়াল গ্যাসের আয়তন বেশি, কিন্তু হাই প্রেশারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাই প্রেশারের ক্ষেত্রে এর ঠিক উল্টাটা, আইডিয়াল গ্যাসের আয়তন অপেক্ষা রিয়েল গ্যাসের আয়তন বেশি। তাহলে এখন আমরা কি বলতে পারি, পরিবর্তনটা কি? পরিবর্তন নিম্ন চাপের বেলায় আমরা কি দেখছি যে ভিআই ইজ গ্রেটার দেন ভিআর। তার মানে আদর্শ গ্যাসের আয়তন বাস্তব গ্যাসের আয়তন অপেক্ষা বেশি। আর উচ্চ চাপে এসে কি হচ্ছে, উচ্চ চাপের বেলায় দেখতে পাচ্ছি আমরা ভিআর ইজ গ্রেটার দেন ভিআই, তাহলে ভিআই হচ্ছে কি আমাদের আইডিয়াল গ্যাসের আয়তন, ভিআই যেটা আইডিয়াল গ্যাস এর আয়তন, আর ভিআর হচ্ছে রিয়েল গ্যাস এর আয়তন। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা ডেভিয়েশন লক্ষ্য করছি। ডেভিয়েশনটা কি, যে প্রেশার যদি আমরা পরিবর্তন করি তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে, তাহলে এটাও কিন্তু একটা পরিবর্তন। এই জিনিসটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য এগুলো আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকেও দেখতে পাই, কিন্তু এই যে পরিবর্তনটা খুব লক্ষণীয় এবং খুব গুরুত্বপূর্ণ বা রিমার্কেবল একটা পয়েন্ট ফর আইডিয়াল অ্যান্ড রিয়েল গ্যাস। তো এই মোটামুটি আমাদের গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে আলোচনা। তো তোমরা এগুলো দেখো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।